গুড মর্নিং স্টুডেন্টস। আশা করবো সবাই ভালো আছিস এবং আজকের ক্লাসটা করার আগে তোরা প্রিভিয়াস ক্লাসটাকে সবাই কমপ্লিট করেছিস। আমাদের ইজি টু লার্নিং এর পক্ষ থেকে ক্লাস 11 এবং 12 এর সায়েন্সের ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথামেটিক্সের সম্পূর্ণ বিনামূল্যে যে ফুল কোর্সটা চলছিল তারই একটা সেকশনের লেকচার নিয়ে আমি আজকে তোদের কাছে হাজির হয়েছি। তোরা জানিস ক্লাস 11 এর সমস্ত কোর্স কন্টেন্ট, সেমিস্টার সিস্টেমের সমস্ত কোর্স কন্টেন্ট আমাদের অ্যাপসে আছে এবং আমাদের ইউটিউবেতে আছে। তোরা আমি যে আজকে এই ভিডিওটা দিচ্ছি, এই ভিডিওর নিচে দেখবি ডেসক্রিপশন বক্স আছে, সেখানেতে সম্পূর্ণ লিঙ্ক দেওয়া আছে। তোরা সেই লিঙ্কটাকে যদি দেখিস তোরা পেয়ে যাবি ক্লাস 11 এর সম্পূর্ণ কোর্স। ওকে, তোরা তোদের জুনিয়রদের সাথে বা ইভেন তোরা যদি যখন কম্পিটিটিভ এক্সাম দিতে যাবি তখনও কিন্তু ক্লাস 11 এর সেই ভিডিওসটাকে তোরা ফলো করতে পারিস। এবং একটা কথা আমি নিশ্চিন্তে বলবো যে দেখ, অনেক পেড কোর্সেও আমরা ফ্রিতে যে জিনিসটা প্রোভাইড করেছি হয়তো তোদেরকে কেউ প্রোভাইড করবে না। তো যাই হোক, সে কথা মাথায় রেখেই আমরা ক্লাস 12 এর সেশনটাকেও আমরা আগিয়ে নিয়ে চলছি। সেখানেতে আজকে ফিজিক্সের 21 নম্বর লেকচার নিয়ে তোদের সঙ্গে হাজির হয়েছি। ওকে, তাহলে তোরা একটা কাজ করিস, তোদের ভাইয়েদেরকেও যেরকম তোরা এটাকে শেয়ার করে দিবি এবং তোদের বন্ধুদেরকেও, এবং যার দরকার আছে যে এই ভিডিওগুলো দেখলে উপকার পেতে পারে তাদের সাথে তোরা শেয়ার করে দিস এবং পারলে একটা লাইক করে দিস। ওকে, তো এই ফ্রি সিরিজের পরবর্তী পার্ট নিয়ে আমরা কথায় চলি। আমরা আগের দিনেতে তোদের সাথে ডিসকাশন করেছি কাকে নিয়ে বল, তোরা মনে রাখতে পারবি? আগের দিনে তোদের সাথে আমি ডিসকাশন করেছি যে হুইটস্টোন ব্রিজ নিয়ে ডিসকাশন করেছি। আমরা হুইটস্টোন ব্রিজের ডিসকাশনের সময় কিসের কথা বলেছিলাম? যে হুইটস্টোন ব্রিজ দিয়ে আমরা আননোন রেজিস্ট্যান্সকে মাপতে পারি। ওকে, তো এবারেতে কথা আসছে কি আননোন রেজিস্ট্যান্স কত মানের রেজিস্ট্যান্সকে মাপতে পারি সেটাও আমরা শিখেছিলাম। 1 ওহম থেকে 1000 ওহমের মধ্যবর্তী যদি কোনো রেজিস্ট্যান্স থাকে তার মানটাকে মেজার করার জন্যে আমরা কাকে ব্যবহার করি? হুইটস্টোন ব্রিজকে ব্যবহার করি। আমি যদি হুইটস্টোন ব্রিজের একটু কথায় তোদেরকে নিয়ে যাই, ফিরিয়ে নিয়ে যাই, সেখানেতেই আমরা কিরকম ঘটনাটা দেখেছিলাম একবার জাস্ট একটু রিক্যাপ করে নিই, তাহলে তোদের জিনিসটা আরো সুবিধা হবে। ওকে, তো দেখ সেখানটাতে আমরা যে কথা নিয়ে আলোচনা করেছিলাম সেখানে কথা একটু নিয়ে যাই তোদের। দেখ, তোদের হুইটস্টোন ব্রিজের সার্কিট ডায়াগ্রামের সময় কিরকম দেখিয়েছিলাম দেখ। ওকে, একবার তোরা দেখ তোদের ছিল কি এইরকম ভাবে 4টে রেজিস্ট্যান্স ছিল। দেখ, এই একটা রেজিস্ট্যান্স রেখেছিলাম এরকম, এখানটাতে রেখেছিলাম আরো একটা রেজিস্ট্যান্স, এদিকটাতে রেখেছিলাম কাকে? আরো একটা রেজিস্ট্যান্স। ওকে, এখানটাতে ছিল কি আরো একটা রেজিস্ট্যান্স। ওকে, এটুকুনি কাজ আমরা তোদের সাথে করেছিলাম। একটা কথা তোরা মাথায় নিয়ে দেখ বা মনে করে দেখ, আমরা করেছিলাম কি? আমরা করেছিলাম হচ্ছে এই যে দুটো পয়েন্ট ছিল, এই দুটো পয়েন্টের মধ্যে আমরা একটা গ্যালভানোমিটারকে লাগিয়েছিলাম। একবার আমি এখান থেকে কালারটা চেঞ্জ করে নিই, তোরা মনে রাখতে পারবি। দেখ, এখানটাতে আমি কাকে কাছে লাগিয়েছিলাম? একটা গ্যালভানোমিটারকে ফিট করেছিলাম। ওকে, আর এই দুটো পয়েন্টের অ্যাক্রসেতে আমরা দিয়েছিলাম কাকে? না, একটা রেজিস্ট্যান্সকে দিয়ে দিয়েছিলাম, সরি একটা ভোল্টেজ সোর্সকে প্রোভাইড করেছিলাম। তাহলে দেখ, এই দুটো পয়েন্টের অ্যাক্রসে দিয়েছিলাম কি একটা ভোল্টেজ সোর্সকে দিয়েছিলাম। তো ভোল্টেজ সোর্স বুঝতে পারছিস কিরকম ধরনের সার্কিট হওয়া উচিত? এই এরকম ভোল্টেজ সোর্স ছিল, যে ভোল্টেজ সোর্স দিয়ে আমাদের পুরো সিস্টেমটাকে আমরা ড্রাইভ করতাম, তাই তো? এটুকুনি বেসিক কথা ছিল। এখানেতে আমরা কি কি ব্যবহার করেছিলাম দেখ, আমরা ব্যবহার করেছিলাম, এটার নাম দিয়েছিলাম দেখ পি, এটার নাম দিয়েছিলাম কিউ, এটার নাম দিয়েছিলাম আর, এটার নাম দিয়েছিলাম কি না এস। ওকে, সাধারণত
হুইস্টন ব্রিজের সময় আমি কিসের কথা মনে করিয়েছিলাম? যে জেনারেলি আমাদের এখানেতে এস ছিল কি আননোন, তাই তো? সেই আননোন রেজিস্ট্যান্সটাকে মেজার করার জন্য আমরা পি কিউ এবং আর এর ভ্যালুকে কন্টিনিউয়াসলি চেঞ্জ করেছিলাম। কতক্ষণ চেঞ্জ করেছিলাম? যতক্ষণ পর্যন্ত না গ্যালভানোমিটারের মধ্য দিয়ে কারেন্ট জিরো হবে। গ্যালভানোমিটারের মধ্যে দিয়ে কারেন্ট জিরো হলে হয় কি না, গ্যালভানোমিটারের কারেন্ট ইকুয়াল টু জিরো হয়ে যায়, মানে গ্যালভানোমিটারের মধ্যে দিয়ে তোর ডিফ্লেকশন ইকুয়াল টু কি হয়ে যায়? জিরো হয়ে যায়। হয়েছে? তাহলে এটুকুনি কথা আমরা সেখানেতে শিখেছিলাম। এক মিনিট। ঠিক আছে। তো দেখ, আমরা সেই কথা আলোচনা করেছিলাম। তো তাহলে দেখ, আমরা এখান দিয়ে তাহলে কিসের কথা দেখেছিলাম না, পি পি কিউ এবং আর এর ভ্যালু চেঞ্জ করেছিলাম। চেঞ্জ করে আমরা দেখেছিলাম কি যতক্ষণ পর্যন্ত না গ্যালভানোমিটারের মধ্যে কারেন্ট জিরো হয় ততক্ষণ আমাদের চেঞ্জ করতে হয়েছিল। তাহলে দেখ, যতক্ষণ জিরো না হয় ততক্ষণ আমাদের পি এর ভ্যালু বদলাচ্ছিলাম, কিউ এর বদলাচ্ছিলাম, আর এর বদলাচ্ছিলাম। তো এতে এরকম ভাবে বারবার বদল করায় আমাদের নিশ্চয়ই একটা ঝামেলার সম্মুখীন হতে হয়েছিল। তো সেই ঝামেলা থেকে বেরিয়ে আসার জন্যই আমাদের করা হয়েছে কি না, মিটার ব্রিজের ডেভেলপমেন্ট করা হয়েছে। একটা কথা জাস্ট একটা মনে করিয়ে রাখি, যে আমাদের গ্যালভানোমিটার দিয়ে আননোন রেজিস্ট্যান্সের মান বের করার সময় আমাদের বেসিক কন্ডিশন কি ছিল না, কারেন্ট থ্রু গ্যালভানোমিটার ইকুয়াল টু ছিল জিরো। এবং পরের কথা আমি আরো কি শিখিয়ে রেখেছিলাম, সেটা ছিল কি ক্রস আর্মগুলোর মাল্টিপ্লিকেশন, মানে আর ইন্টু কিউ, সেটা ইকুয়াল টু কি ছিল, পি ইন্টু এস। তাহলে আমাদের সেখান থেকে কি শিখেছিলাম দেখ, কিউ ইন্টু আর, ক্রস আর্মগুলোর মাল্টিপ্লিকেশন। আর কি ক্রস আর্ম আছে দেখ, পি এস, তাদের মাল্টিপ্লিকেশনের সাথে সমান হয়েছিল। তো এখান থেকে আরো কথা বলেছিলাম কি, সেই যে আননোন রেজিস্ট্যান্স এস, তার ভ্যালু কত শিখিয়েছিলাম না, সেটা তোদের ভ্যালু শিখিয়েছিলাম দেখ, কিউ আর বাই পি। তাহলে এখানটাতে আমাদের প্রবলেম কি ছিল এই হুইস্টন ব্রিজটা থেকে? এই হুইস্টন ব্রিজের প্রবলেম ছিল এস এর ভ্যালু পেতে গেলে পি কিউ এবং আর কন্টিনিউয়াসলি চেঞ্জ করতে হবে। কতক্ষণ? যতক্ষণ না গ্যালভানোমিটারের ভ্যালু জিরো হয়। তো এবার ম্যানুয়ালি এই ভ্যালুগুলোকে চেঞ্জ করা সেটা তো ইজি ব্যাপার না, সেখানটা সময় সাপেক্ষ ব্যাপার। তো সেই ব্যাপারের জন্যেই আমরা গ্যালভানোমিটারটাকে একটু মডিফাইড ফরম্যাট দিয়েছি, যে মডিফাইড ফরম্যাটটাকে আমরা বলি কি না, মিটার পিচ। ওকে, তো এই মিটার পিচ তাহলে হচ্ছে কি, আজকে যে জিনিসটাকে নিয়ে আমি ডিসকাশন করছি সেটা হচ্ছে কি আমাদের মডিফাইড ফরম্যাট অফ হুইটস্টোন পিচ। তাহলে আমি এখান থেকে এই ছবিটা এঁকলাম, তোদেরকে বুঝিয়ে দিলাম। এবারেতে আজকে আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে কি, আমরা মডিফাইড ফরম্যাট অফ হুইটস্টোন পিচকে নিয়ে আলোচনা করব, যাকে আমরা বলি কি মিটার পিচ। ওকে, তাহলে দেখ, আজকে আমরা যেটাকে নিয়ে আলোচনা করছি সেটা হচ্ছে কি, দেখ নাম নিয়ে নে, হচ্ছে কি দেখ, মিটার পিচ। হলো, এই মিটার পিচটা কি জিনিস? এই মিটার পিচটা হচ্ছে কি দেখ, মডিফাইড ফরম্যাট অফ হুইটস্টোন পিচ। তাহলে এটাকে আমি নাম লিখে রাখি, দেখ সেটার নাম হচ্ছে কি মডিফাইড ফরম্যাট, আর না মডিফাইড ফরম্যাট অফ হুইটস্টোন পিচ। তাহলে এই কথাটাকে কিন্তু তোরা সুন্দরভাবে মুখস্থ করে রাখবি। ওকে, তাহলে দেখ এখানে এই মডিফাইড ফরম্যাটটাতে পড়া হয় এই বারবার তোর পি কিউ আর এর ভ্যালুকে চেঞ্জ করার বদলেতে যে জিনিসটা করা হয় সেটা হচ্ছে এরকম ঘটনা। এই পি আর কিউ এর বদলেতে আমরা করি কি
না একটা তোদের 1 মিটার লম্বা, কিসের কথা বললাম, একটা 1 মিটার লম্বা ম্যাঙ্গানিন বা জার্মান সিলভারের তৈরি তারকে ব্যবহার করি। কিসের কথা বললাম দেখ, এই পি এবং কিউ এর বদলে, তাহলে দেখ পি আর কিউ থাকবে না কার ক্ষেত্রে, না আমাদের মিটার ব্রিজের ক্ষেত্রে। এই পি আর কিউ এর বদলেতে কি থাকবে, না পি আর কিউ এর বদলেতে থাকবে হচ্ছে যে তো দেখ একটা 1 মিটার লম্বা, সরি রে, তাহলে আমি এখান থেকে কিসের কথা শেখাচ্ছি দেখ, এই দুটোর বদলে থাকবে একটা 1 মিটার লম্বা। ওকে, আমি এখান থেকে এই পয়েন্টটাকে সেম পয়েন্ট রাখছি। ওকে, আমি এখান থেকে বলছি কি দেখ এই এই যে পয়েন্টটা এটাকেও সেম রাখলাম, যা ছিল সেম রাখলাম। এই দুটো পয়েন্টের মাঝখানে ধরে নে এই পয়েন্টটার নাম ছিল এ, এই পয়েন্টটার নাম ছিল বি, এখানটাতে আমরা করি কি একটা 1 মিটার লম্বা আমরা তার রেখে দিই। ওকে, তাহলে দেখ এই এ আর বি এর মাঝখানেতে, মানে এই দুটো পয়েন্টের মাঝখানেতে আমরা কি করি না একটা এবি। তাহলে এবিটা কি না, এটা হচ্ছে কি একটা লং ওয়্যার, যার লেন্থ হচ্ছে কতটা দেখ, যার লেন্থ হচ্ছে গিয়ে তোর 1 মিটার, মানে যাকে আমরা বলতে পারি কত দেখ 100 সেন্টিমিটার। ওকে, সেটা দিয়ে রিপ্লেস করি। তাহলে দেখ এখান থেকে এবিটা হচ্ছে একটা লং ওয়্যার যেটা লেন্থ হচ্ছে 100 সেন্টিমিটার, যেটা কেন ব্যবহার করা হয় না ইন প্লেস অফ পি অ্যান্ড কিউ। তাহলে দেখ হুইস্টন ব্রিজে যেটা কি ছিল পি আর কিউ ছিল, তার বদলেতে এখানেতে এই জিনিসটাকে ব্যবহার করা হয়। এই যে ওয়্যারটা, রাইট, এই যে ওয়্যারটা, এই ওয়্যারটা আমাদের মাথায় রাখতে হবে, এই যে ওয়্যারটা, এই ওয়্যারটা আমাদের তৈরি হয় কাঠ দিয়ে, ম্যাঙ্গানিন বা জার্মান সিলভার দিয়ে তৈরি হয়। ওকে, তাহলে এটুকুনি আমাদের কথা মাথায় রাখতে হবে। এই যে এখানে তো ওয়্যারটা ব্যবহার করেছি, এটা কাঠ দ্বারা তৈরি, ম্যাঙ্গানিন বা জার্মান সিলভার। তাহলে এই যে ওয়্যারটা, এটা হচ্ছে কি দিস ইজ মেড বাই, এটা কিন্তু এমসিকিউ এর ক্ষেত্রে গুরুত্বপূর্ণ লাইন, ম্যাঙ্গানিন or German silver. হয়েছে, কথাটা বুঝতে পেরেছিস? তাহলে কিসের কথা বললাম, ম্যাঙ্গানিন বা জার্মান সিলভার দিয়ে তৈরি একটা ওয়্যারকে আমরা ব্যবহার করেছি। এবারে দেখ এখানেতে করা হয় কি, এই যে গ্যালভানোমিটারটা আছে, সেই গ্যালভানোমিটারের বটম এন্ডটাকে একটা তোর পয়েন্টার তৈরি করা হয়, যে পয়েন্টারটার আমরা নাম দিয়েছি কি জকি। সেই জকিটাকে আমাদের এ থেকে বি এর দিকে আস্তে আস্তে সরিয়ে নিয়ে যাওয়া হয়। কতক্ষণ সরিয়ে নিয়ে যাওয়া হয় না, যতক্ষণ পর্যন্ত না গ্যালভানোমিটারের রিডিংস জিরো হয়। ওকে, তাহলে আমাদের এখন একটা কি ব্যবহার করা হয়, একটা জকি ইউজ করা হয়। এই জকি ইজ ইউজড কেন না, আমাদের কখন গ্যালভানোমিটারের মধ্যে দিয়ে কারেন্ট জিরো হয় সেটা দেখার জন্য, এবং সেটাকে আমাদের বলা হয়েছে কি অ্যান্ড দ্যাট ইজ ড্র্যাগড, এবং সেটা ড্র্যাগ করে করে মানে ঘষতে ঘষতে সরিয়ে নিয়ে যাওয়া হয়। কোথা থেকে না, ফ্রম এ টু বি। কতক্ষণ পর্যন্ত না, অ্যাজ লং অ্যাজ আইজি ইজ ইকুয়াল টু জিরো, মানে আইজি ইজ নট ইকুয়াল টু জিরো। যখনই আইজি জিরো হয়ে যাবে সেখানেতে সরিয়ে নিয়ে যাওয়া স্টপ। ওকে, তাহলে দেখ আমি এখান থেকে কিসের কথা শিখে নিলাম, আমি এই জিনিসটাকে আস্তে আস্তে সরিয়ে নিয়ে যাচ্ছিলাম। কাকে সরিয়ে নিয়ে যাচ্ছিলাম, এই যে জকিটা আছে সেই জকিটাকে আস্তে আস্তে সরিয়ে নিয়ে যাচ্ছিলাম। ওকে, সরিয়ে নিয়ে যাচ্ছিলাম এদিক থেকে, যেতে 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 আমি ধরে নিলাম ফর এক্সাম্পল কোনো একটা সময়তে আমাদের এই জায়গাতে এসে সে নাল পয়েন্ট দিয়েছে। ওকে, আমাদের কাজ কি হবে, লেফট সাইড থেকে এই দিকের পর্যন্ত লেন্থটাকে স্কেল দিয়ে মেজার করব। তাহলে দেখ রাইট সাইড যেটা হবে, সেই রাইট সাইডটার লেন্থ হয়ে যাবে কতখানি, 100 মাইনাস এল সেন্টিমিটার। তাহলে দেখ আগে এখানটাতে কোন রেজিস্ট্যান্স ছিল, আগে ওখানটাতে পি রেজিস্ট্যান্স ছিল। পি রেজিস্ট্যান্স বলতে এখন কোনটা না এল লেন্থ, পি রেজিস্ট্যান্স মানে হচ্ছে কি এল লেন্থ। ওকে,
এবার এল লেন্থের রেজিস্ট্যান্স যদি ইউনিট লেন্থের রেজিস্ট্যান্স রো হয়, তাহলে আমি এখান থেকে বলতে পারবো কি যে পি এর যে রেজিস্ট্যান্স তার ভ্যালুটা কতখানি হয়ে যাবে, রো ইন্টু এল। সিমিলারলি এখানে 100 মাইনাস এল, সেটা কাকে করসপন্ড করছে, সেটা করসপন্ড করছে কাকে, দেখ কিউ কে। সেটার ভ্যালু কত আসছে বা সেটার রেজিস্ট্যান্স কত আসবে, রো ইন্টু 100 মাইনাস এল। এখানে আমি রো কে কাকে বলে দিচ্ছি, রো কে বলে দিচ্ছি না রেজিস্ট্যান্স অফ ইউনিট লেন্থ। হয়েছে। এবারে দেখ যখন গ্যালভানোমিটার তোর রিডিং 0 দিয়ে দিয়েছে, তখন হুইটস্টোন ব্রিজ আমাদের কি প্রিন্সিপাল শিখিয়েছে, হুইটস্টোন ব্রিজ আমাদের প্রিন্সিপাল শিখিয়েছে ক্রস আর্মগুলোর মাল্টিপ্লিকেশন, মানে এটার নাম কত ছিল, পি ইন্টু এস। তাহলে আমাদের কি দিচ্ছি দেখতো, পি ইন্টু এস, সেটা ইকুয়াল টু কত ছিল না এই দিকের ক্রস আর্মের মাল্টিপ্লিকেশন, মানে আমরা সেটা কত করেছিলাম, দেখ এটার নাম কিন্তু ছিল, এটা তো ছিল পি, মানে আগে যখন হুইটস্টোন ব্রিজ ছিল এটা কত ছিল, এটা ছিল কিউ, তাহলে সেটা ইকুয়াল টু কত আসছে, পি ইন্টু এস ইকুয়াল টু কত হয়, কিউ ইন্টু আর। আমাদের আননোন কে এস, পি এর ভ্যালু কত পেয়েছি দেখ এখন, রো ইন্টু এল, তাহলে এখান থেকে লিখে দে রো ইন্টু এল ইন্টু এস। কিউ, কিউ এর ভ্যালু কত আছে দেখ, রো ইন্টু 100 মাইনাস এল ইন্টু আমাদের কতখানি দেখ আর। তাহলে দেখ এখান থেকে যদি রো রো কেটে দিই, তাহলে আমাদের এখান থেকে এস অর্থাৎ যে আননোন রেজিস্ট্যান্সটাকে মেজার করছিলাম তার ভ্যালু কত পেয়ে গেলাম, দেখ না খুব সুন্দরভাবে পেয়ে গেলাম, 100 মাইনাস এল বাই এল ইন্টু আর, তাই না? তাহলে যদি এবারে আমাদের আরটা যদি নোন ভ্যালু হয় এবং যেখান দিয়ে শুধুমাত্র জকিটাকে সরিয়ে নিয়ে যেতে যেতে কখন নাল পয়েন্ট পাচ্ছে সেই এল এর ভ্যালু যদি পেয়ে যাই, তাহলে আমাদের আর কোনো অসুবিধাই নেই আননোন রেজিস্ট্যান্সটাকে ব্যবহার করার জন্য। তাহলে এই পারপাসের সময়তে যে কাজটা ধরে নেওয়া হয় সেটা সেই যে দেখ আর, সেই আরটাকে আমাদের করে দেওয়া হয় কি নোন ভ্যালু। ওকে, আরটাকে আমাদের তাহলে নিয়ে নেওয়া হয় কি দেখতো, নোন থিং। তাহলে আরটা যদি আমার কাছে সবার জানা থাকে এবং এলটাকে যদি মেজার করে নিই, তাহলে এল যদি আমরা কি করি না মেজার করে নিই, তখন আমাদের এখান থেকে এসটা ইজিলি পাচ্ছি। ওকে, তাহলে দেখ এখান থেকে হলো কি, বারবার পি কিউ আর যেটা হুইটস্টোন ব্রিজে চেঞ্জ করতে হচ্ছিল সেটা আমাকে চেঞ্জ করতে হলো না। আর কি করতে হলো, শুধুমাত্র এখান থেকে এই যে জকিটা ছিল সেটাকে ড্র্যাগ করতে করতে নিয়ে গেলাম, গিয়ে শুধু নাল পয়েন্ট কোথায় পেলাম দেখলাম, সেটাকেই আমি কি করলাম স্কেল দিয়ে এই লেন্সটা মেজার করলাম, তাহলে বাকি লেন্সটা অটোমেটিক পেয়ে গেলাম 100 মাইনাস এল। তাহলে দেখ ফর্মুলা তো তাই শিখিয়েছে, কি শিখিয়ে দিয়েছে, 100 মাইনাস এল বাই এল ইন্টু আর, সেটা করলে আমরা পেয়ে যাব কি যে এস অর্থাৎ আননোন রেজিস্ট্যান্স তার ভ্যালুটা পেয়ে যাব, তাই তো? তাহলে এই কথাটাকে কিন্তু আমাদেরকে মাথায় রেখে দিতে হচ্ছে, গেল কথা। তাহলে এই চলে গেল কার কথা, না আমাদের হুইটস্টোন ব্রিজের মডিফাইড ফরম্যাট, যাকে আমরা বলি কি মিটার ব্রিজ, সেই কথাটাতে আমরা চলে গেলাম। ওকে, তাহলে মিটার ব্রিজ দিয়ে আমাদের ম্যানুয়াল যে ওয়ার্ক ছিল সেই ম্যানুয়াল ওয়ার্কটাকে কিন্তু আমরা অনেকটাই কমিয়ে ফেলতে পারবো। ওকে, তাহলে এই কনসেপ্টটুকুকে কিন্তু তোরা প্রত্যেককে মাথায় নিয়ে চলবি। গুরুত্বপূর্ণ কথা কি বলেছে দেখ, এখানেতে যে মেটেরিয়াল দিয়ে তৈরি তার হয় সেটা হয় কি ম্যাঙ্গানিন বা জার্মান সিল্ক। হয়েছে? আচ্ছা, আমি এবার তার কয়েকটা কথা এমসিকিউ এর জন্য আমি একটুখানি তোদের সাথে অ্যাড করে দেবো, তার আগে আমি এখানে যে পাতাটা হয়েছে আমি এই পাতাটাকে একটুখানি মুছে নিচ্ছি, রাইট? তোদের কারোর যদি সেম পিকচার নেওয়ার থাকে তোরা নিয়ে নে, দেখ সুন্দরভাবে লেখা আছে, তোদের নোটসের পারপাসে কাজে লেগে যাবে। হলো? তো ফর এমসিকিউ আমি তোদেরকে কয়েকটা পয়েন্ট লিখিয়ে রাখি, সেটা হচ্ছে কি কি দেখ, এক নম্বর কথা হচ্ছে কি দেখ মিটার ব্রিজের তারটাকে আমাদের কি বললাম যে ম্যাঙ্গানিন দিয়ে তৈরি। ওকে, ফর এমসিকিউ তাহলে এক নম্বর লাইন কি লিখিয়ে রাখছি যে এই 1 মিটার লম্বা ওয়্যার ইজ মেড ফ্রম
এটা আমি অলরেডি লিখিয়েছিলাম, তাও একবার বলে রাখলাম। ওয়্যার ইজ মেড ফ্রম ম্যাঙ্গানিন অর জার্মান সিলভার। ওকে, ভাবিস না জানি এটা খুব ইজি কথা, এটার কথা কিন্তু মাথায় রাখতে হবে। এর পরবর্তী যে কথা বলবো, এই যে ওয়্যারটা, সেই ওয়্যারটার লেন্থ কত? তোদের শিখিয়েছি এই ওয়্যারটার লেন্থ হয় কত, দেখ না, 100 সেন্টিমিটার। খুব গুরুত্বপূর্ণ লাইন কিন্তু। পরের কথা আর তোদের আমি কি শিখিয়ে রাখতে চাই, সেটা হচ্ছে দেখ, এই যে ওয়্যারটা হয়, সেই ওয়্যারটার ডায়ামিটার হয় জেনারেলি 0.5 মিলিমিটার। ওকে, তোদের প্র্যাকটিক্যাল বেস কোয়েশ্চেন হলে এই লাইনটার গুরুত্ব থাকবে, সেটাও কিন্তু তোদেরকে শিখিয়ে রাখবে। ওকে, এবং এই যে ওয়্যারটা হয়, এই 1 মিটার লম্বা তারটা, সেই তারটার রেজিস্ট্যান্সের ভ্যালু, ওকে, কিসের কথা বললাম, এই ম্যাঙ্গানিন দিয়ে তৈরি যে 1 মিটার লম্বা তার হয়, সেই তারের রেজিস্ট্যান্সের ভ্যালু কত হয়, দেখ অ্যারাউন্ড 1 ওহম, এই অ্যারাউন্ড 2 ওহম। ওকে, আর আরো একটা কথা আমাদেরকে মাথায় রাখতে হবে, দেখ তামার যদি আমরা তার ব্যবহার করি, ওকে, ইনস্টেড অফ আমরা জার্মান সিলভার, আমরা যদি তামা দিয়ে তার ব্যবহার করি, তার রেজিস্ট্যান্সের মানটা কিন্তু খুব কম হয়ে যায়, সেটার ভ্যালু চলে আসে কত, 0.1 ওহম। তাহলে সেই রেজিস্ট্যান্সের ভ্যালুটা কম হয়ে গেলে আমাদের মিটার বিজের সেন্সিটিভিটি নষ্ট হয়ে যায়, সেই জন্যে আমাদের তামার তারকে অনেক সময়তেই ব্যবহার করা হয় না। সেটার ডিটেলস আমার দরকার নেই, তাই আমি সেটা নিয়ে আলোচনা করব না, কিন্তু কথাটা মাথায় রাখবো যে কপার ওয়্যার is not used, হয়েছে, as resistance is 0.1 ohm। ওকে, যেটা কি করে, যেটা সেন্সিটিভিটিকে নষ্ট করে দেয়, which lost the sensitivity। ওকে, খুব গুরুত্বপূর্ণ লাইন শিখিয়ে রাখলাম, তোরা কিন্তু প্রত্যেকে সেটাকে রেডি করবে। আচ্ছা, এই কথাগুলো তাহলে তোরা একেবারে ভালো করে মাথায় রাখবি, তোদের কিন্তু আর কোনো অসুবিধা হবে না। এবারেতে একটা কথা দেখ, আমরা এই যে মিটার বিজের ছবিটা এঁকেছিলাম, বইয়েতেও দেখ এখানটাতে মিটার বিজের ছবিটা দিয়ে দেওয়া আছে, তোরা দেখতে পাচ্ছিস, দেখ আমাদের এই যে পুরো তারটা আছে, সেই পুরো তারের রেজিস্ট্যান্স বা লেন্থ হিসাবে আমি এল বলে দিয়েছি, ঠিক আছে, তাতে কোনো অসুবিধা নেই। কিন্তু আমি একটা কথা তোদের বলতে পারি যে দেখ, এই যে পয়েন্টে এই ওয়্যারটাকে কানেক্ট করেছিস, কোথায় দেখ এই পয়েন্টটা, এই পয়েন্টটা, এখানটাতে তো জাংশন দিয়েছিস, জাংশন দিয়েছিস মানে তুই কি ঝালাই দিয়ে সেখান থেকে জাংশন দিয়েছিস, তো ঝালাই দিয়ে যখনই জাংশন দিচ্ছিস, এখানটাতে এক্সট্রা কিছু রেজিস্ট্যান্স এবং এখানটাতেও এক্সট্রা কিছু রেজিস্ট্যান্স চলে আসে। ওকে, এই কথাটাকে আমাদের কিন্তু মাথার মধ্যে রাখতে হবে। ওকে, তাহলে দেখ এখানেতে যে এক্সট্রা রেজিস্ট্যান্সটা চলে আসে, সেই এক্সট্রা রেজিস্ট্যান্সটার জন্য আমাদের যে এই এস এর ভ্যালু মেজার করছি, সেটা অনেক সময় পারফেক্ট হয় না, তো সেই জন্য সেই এক্সট্রা রেজিস্ট্যান্সের এফেক্টটাকে রিমুভ করতে হয়। সেই এক্সট্রা রেজিস্ট্যান্সের এফেক্টটাকে রিমুভ করার যে প্রসিডিওর, তাকে আমাদের বলা হয় কি, এন্ড কারেকশন। ওকে, তাহলে আমরা কি বললাম, দেখ আমাদের এ পয়েন্ট আর বি পয়েন্ট যখন কানেক্ট করেছি, সেই কানেকশন করার সময় এক্সট্রা কিছু রেজিস্ট্যান্স চলে আসে, যে এক্সট্রা রেজিস্ট্যান্সটা চলে আসার জন্য আমাদের কি হয় না, মেজারমেন্টটা পারফেক্ট হয় না, তো পারফেক্ট মেজারমেন্ট পাওয়ার জন্য আমরা করি কি না, আমরা এন্ড কারেকশন করি। ওকে, না তাহলে এখান থেকে পরের পয়েন্টটাকে আমি একটুখানি তোদের শিখিয়ে রাখি, ছবিতে দেখিয়ে রাখলাম, তোদের তাহলে এবারে পয়েন্টটাকে আলোচনা করতে আমার সুবিধা হবে। কিসের কথা বলছি দেখ, না এন্ড কারেকশন। এন্ড কারেকশনের সময় বলছি কি
না এক্সট্রা রেজিস্ট্যান্স? ওকে, যেটা কোথায় অ্যাপিয়ার করে না ওই জাংশন পয়েন্টটা থেকে, which appears at the junction। তার জন্য আমাদের ওই যে লেন্থটা মেজার করছিলাম সেই লেন্থের ভ্যালুটা পারফেক্ট হয় না। তাই আমি ওখানটা থেকে কিসের কথা বলতে পারি, যে দেখ আমি ওই যে লেফট সাইডে লেন্থটা পাচ্ছিলাম, ওকে লেফট সাইডটাতে মনে কর আমি সেখান থেকে পাচ্ছিলাম যে লেন্থটা, সেই লেন্থটাকে আমি বলছি কতখানি ছিল না, ধরে নেন আমি লেফট সাইডে যে লেন্থটা পাচ্ছিলাম সেটা পাচ্ছিলাম হচ্ছে যে এল, তাই তো? তাহলে লেফট সাইডেতে যে লেন্থটা পাচ্ছিলাম সেটা হচ্ছিল কতখানি এল, আর রাইট সাইডেতে যে লেন্থটা পাচ্ছিলাম সেটা হচ্ছিল কতখানি না দেখ 100 মাইনাস এল। ওকে, এবারেতে আমি একটা কথা বলে দিচ্ছি যে এই যে জাংশন, সেই জাংশনের জন্য লেফট সাইডের এফেক্টিভ লেন্থটা আমাদের কিন্তু একটুখানি চেঞ্জ হয়ে যায়, তার ভ্যালু কতখানি লিখতে হয় এল প্লাস ল্যামডা ওয়ান। ওকে, এটুকুনি কথা কিন্তু আমাদের বলে দিলাম। তাহলে এখানেতে ল্যামডা ওয়ানটা কি, তো এখানেতে ল্যামডা ওয়ানটা হচ্ছে কি এক্সট্রা রেজিস্ট্যান্স। ওকে, কার জন্যে না আমাদের ওই জাংশনেতে কিছু মেটেরিয়ালকে অ্যাড হয়ে যাবার ফলে। সিমিলারলি আমাদের এখান থেকে যে রাইট সাইড ছিল, সে রাইট সাইডটার লেন্থ কতখানি ছিল দেখ 100 মাইনাস এল, তার সাথে আমাদের তাহলে কাকে অ্যাড করে নিতে হবে, অ্যাড করে নিতে হবে আমাদের কাকে দেখ এই ল্যামডা টু কে। ল্যামডা টুটা হচ্ছে কি রাইট সাইডের এক্সট্রা লেন্থ। তো দেখ আমাদের একটা কথা বললাম কি দেখ ওই যে এস আর আর পেয়েছিলাম, তো তখন সেই এস বাই আর এর ভ্যালুটা আমাদের কতখানি পেয়ে যাবো দেখ তো। এস বাই আর এর ভ্যালুটা পেয়েছিলাম কতখানি 100 মাইনাস এল ডিভাইডেড বাই আমরা কতখানি করেছিলাম, করেছিলাম হচ্ছে এল, মানে অরিজিনালি আমাদের ফর্মুলাটা কত ছিল 100 মাইনাস এল বাই এল, এই ছিল কথাটা। তাহলে এখন এই জিনিসটাকেই আমাকে মডিফাই করে লিখতে গেলে কিরকম লিখতে হবে দেখ, রাইট সাইডের রেজিস্ট্যান্স 100 মাইনাস এল, তার সাথে আমাকে অ্যাড করতে হবে কতখানি ল্যামডা টু। ওকে, আর নিচের দিকে এল, তার সাথে আমাকে অ্যাড করতে হবে কতখানি ল্যামডা ওয়ান। তাহলে এই ফর্মুলাটা আমি একটা পেয়ে গেলাম। এবারেতে ধর আমি এস আর আর এর পজিশন চেঞ্জ করছি। ওকে, আমি তাহলে বলছি দেখ ইফ position of S and R are changed, position of S and R are changed, নিশ্চয়ই আগে যে জায়গায় নাল পয়েন্ট পাচ্ছিলাম এখন আর সেইখানে নাল পয়েন্ট পাবো না। আমি ধরে নিচ্ছি নাল পয়েন্ট মানে যেখানেতে গ্যালভানোমিটারের রিডিংস 0 আসবে সেটা আসছে কোথায় দেখ ইজ অ্যাট L2। আমি তাহলে সেটাকে সিম্পলিফাই করবো বলে ধরে নিচ্ছি আগে যেখানেতে নাল পয়েন্ট পেয়েছিলাম সেটা ছিল কোথায় L1 এ। তাহলে এখন এস বাই আর আছে, সেই এস বাই আর এর বদলে তো আমার কতখানি চলে আসবে দেখ আর বাই এস চলে আসবে। ওপরের দিকটাতে কত পেয়ে যাব দেখ 100 মাইনাস L2 পেয়ে যাব, নিচে কতখানি পেয়ে যাব দেখ নিচে পেয়ে যাব হচ্ছে যে শুধুমাত্র L2। 100 মাইনাস L2 এর সাথে কে অ্যাড আছে ল্যামডা টু অ্যাড আছে, এর সাথে কে অ্যাড আছে ল্যামডা ওয়ান অ্যাড আছে, তাই তো? তাহলে এবারে তো আমাদের এইখানে তো দুটো ইকুয়েশন পেয়ে যাব, এটা হয়ে যাচ্ছে কি একটা ইকুয়েশন 1, এটা হয়ে যাচ্ছে কি একটা ইকুয়েশন 2। এই দুটো জিনিসকে সলভ করে আমরা ল্যামডা 1 আর ল্যামডা 2 এর ভ্যালু বের করে নিতে পারবো। সেই যে ল্যামডা 1 আর ল্যামডা 2 এর ভ্যালু বের করলাম সেটাকেই বলা হয় কি দেখ আমাদের এন্ড কারেকশন। ওকে, তাহলে এটুকুনি কথা আমরা সুন্দরভাবে তোদেরকে শিখিয়ে রাখলাম, তোরা কিন্তু যথেষ্ট ভালোভাবে এটাকে দেখে নিতে পারবি। এবারেতে আমি যে জায়গাটায় চলে যাব সেটা হচ্ছে কি এর পরের পার্ট, অর্থাৎ এই এন্ড কারেকশনকে অ্যাপ্লাই করে আমরা একটা নিউমেরিক্যালস দেখে নেব। ওকে, তো তাহলে চল আমরা সেটাতে চলে যাই। তাহলে তোদের এই এন্ড কারেকশনের কনসেপ্টটা আরো একটুখানি বেশি ক্লিয়ার হয়ে যাবে। ওকে, আচ্ছা এখানেতে যে উদাহরণ 1 দেয়া আছে সেই 1 নম্বরটাকে আমি একটুখানি তোদের সাথে আবার ডিসকাশন করে নেব। দেখ
দেখ অঙ্কটা কি বলেছে, দেখ মিটার পিচের বাম ফাঁকে 2 ওহম রেজিস্ট্যান্স এবং ডান ফাঁকে 3 ওহম রোধ রাখলে নিষ্পন্দ বিন্দু কোথায় পাই না 39.8 সেন্টিমিটার দৈর্ঘ্যে পাই। ওকে, তাহলে দেখ বাম ফাঁকে যেটা থাকে সেই বাম ফাঁকে থাকা জিনিসটাকে আমি কি নাম দিয়েছিলাম, বাম ফাঁকে থাকা জিনিসটার নাম ছিল কতটা, দেখ আমার আর। তাহলে আমার এখানেতে যে কেস 1 বলছি, কেস 1 অর্থাৎ অঙ্কতে যে ঘটনা দিয়েছে সেখানে বলছি দেখ বাম ফাঁকে আমাদের কি আছে না 2 ওহম, মানে আমি আর এর কথা বলছি কত, দেখ 2 ওহম। ওকে, ডান ফাঁকে 3 ওহম আছে, মানে সেখান থেকে পাচ্ছি কত, দেখ এস, তার ভ্যালু পাচ্ছি কত 3 ওহম। ওকে, আমি তোদেরকে কি শিখিয়েছি যে দেখ যদি বাম ফাঁকে আর ডান ফাঁকে কোনো জিনিস থাকে সেখান থেকে আমরা কাকে লিখতে পারি, দেখ আর বাই এস বা এস বাই আর, এরকম ভাবে আমি ঘটনাটাকে লিখতে পারি। এস বাই আর সেটা করলে আমাদের কত পেয়েছিলাম, 100 মাইনাস এল ডিভাইডেড বাই এল। তাহলে দেখ আমি এখান থেকে যে ফর্মুলাটাকে শিখেছি বা ফর্মুলাটাকে যেটাকে কমপ্লিট করেছি সেটাকে অ্যাপ্লাই করব। দেখ কিসের ফর্মুলা শিখেছিলাম, এস বাই আর, রাইট? সেটার ফর্মুলা আমি কতখানি শিখেছিলাম, দেখ ফর্মুলা শিখেছিলাম 100 মাইনাস এল ডিভাইডেড বাই এল, তাই তো? এটা ছিলাম আমার কাছে ফর্মুলা। তো এবারেতে আমি যে কথাটা তোদেরকে বলতে চাইছি বা বলছি সেটা হচ্ছে এরকম ভাবে, দেখ সেটা হচ্ছে যে এখন এই এস এর ভ্যালু কত আছে, দেখ কোয়েশ্চেনে বলে দেওয়া আছে কত, দেখ 3। আর এর ভ্যালু কত আছে, দেখ 2। 100 মাইনাস, তাহলে নিষ্পন্দ বিন্দু কত পেয়েছি 39.8 এ, তাহলে নিচের দিকেতে কত থাকছে, দেখ 39.8, আর উপরের দিকেতে কতখানি আছে, দেখ 100 মাইনাস এল, তাহলে 39.8 থেকে 100 মাইনাস এল কে আমি যদি বাদ দিয়ে দিই তার ভ্যালু কত পাবো না, তার ভ্যালু পাবো হচ্ছে যে তোর দেখ না 60.2, তাই তো? এবার দেখ আমি জানি না লেফট সাইডেতে তোর প্রান্তিক ত্রুটি কত ছিল, আমি ধরে নিচ্ছি লেফট সাইডের প্রান্তিক ত্রুটি হচ্ছে λ1, রাইট সাইডের প্রান্তিক ত্রুটি হচ্ছে λ2। তাহলে এখান থেকে পেয়ে গেলাম হচ্ছে 3/2 ইকুয়াল টু এই ঘটনাটা। বোঝা গেল? এবারে দেখ কেস 2, রোধ ত্রুটিকে অদল বদল করে নিষ্পন্দ বিন্দু হয়েছে কতখানি 60.8 সেন্টিমিটার। তাহলে আমি এখান থেকে বলতে পারবো কি, দেখ কেস 2, কেস 2 এর সময় কি দেখবো, দেখ আরটা কত হয়ে যাচ্ছে, আরটা হয়ে যাচ্ছে 3 এবং এসটা হয়ে যাচ্ছে কত 2। তাহলে ফর্মুলা কত শিখেছি, এস বাই আর মানে লিখছি কত, দেখ 2/3। সেটার ক্ষেত্রে ভ্যালু কত শিখেছি, দেখ 100 মাইনাস এল ডিভাইডেড বাই কত শিখেছি, দেখ এল। এখন নিষ্পন্দ বিন্দু কত আছে না দেখতে পাচ্ছি, দেখ 60.8। তাহলে নিচের দিকটাতে পাচ্ছি কত, দেখ 60.8। উপরের দিকটাতে তাহলে কতখানি পেয়ে যাব 60.8, 100 থেকে বাদ দিতে হবে, তাহলে সেখান থেকে আমাদের ভ্যালুটা কতখানি পেয়ে যাচ্ছে দেখ তো না 39.2। ওকে, তাহলে আমাদের সেখান থেকে ভ্যালুটা পেয়ে গেলাম কত, দেখ 39.2। লেফট সাইডেতে কোনটা ছিল, এলটা, তাহলে লেফট সাইডেতে 60.8 এর সাথে আমাকে কাকে অ্যাড করতে হবে, নিশ্চয়ই তোরা বুঝতে পারছিস 60.8, সরি হ্যাঁ 60.8, সেই 60.8 এর সাথে আমাকে কাকে অ্যাড করতে হবে, নিশ্চয়ই বুঝতে পারছিস এখানেতে অ্যাড করব হচ্ছে λ1, আর এখানটাতে কাকে অ্যাড করব সেটা হচ্ছে λ2। তাহলে দেখ 3/2 ইকুয়াল টু এই ঘটনাটা, 2/3 ইকুয়াল টু এই ঘটনাটা। তাহলে দেখ এখানেতে এটা একটা ইকুয়েশন, এখানেতে এটা একটা ইকুয়েশন, দুটো ইকুয়েশনকে তোরা সলভ করতে পারবি। দুটো ইকুয়েশনকে যদি তোরা সলভ করিস তাহলেই তোরা অ্যান্সার পেয়ে যাবি। এখানটা থেকে আমার আর কোনো কিছু শেখানো নেই, দুটো ইকুয়েশন, দুটো আননোন ভ্যারিয়েবল, সেটাকে সলভ করলেই দেখ বাম প্রান্তের এবং ডান প্রান্তের প্রান্তিক রোধ, মানে এদিকের ভ্যালুটা আসছে কি λ1, এদিকের ভ্যালুটা আসছে কি λ2, সেই জিনিসটাকে তোরা সলভ করে দিতে পারবি। এটুকুনি তোদের কাজ, নিশ্চয়ই বলতে পারবি। ক্যালকুলেশন তোরা করিস, কনসেপ্ট আমি শিখিয়ে দিলাম। ওকে, এবারে দেখ এখানেতে কয়েকটা পরিচ্ছদ সংক্রান্ত এমসিকিউ আছে, সেই পরিচ্ছদ সংক্রান্ত এমসিকিউ কে আমরা একটুখানি দেখে নেব। আচ্ছা, পরের কথায় আসছে কি দেখতো,
এই দেখ, হুইটস্টোন ব্রিজ বর্তনীতে নিস্পন্দ অবস্থায় গ্যালভানোমিটার প্রবাহ কত? নিস্পন্দ অবস্থা মানে কি আমরা শিখেছি কি গ্যালভানোমিটারের কারেন্ট কখন জিরো হয় তাকেই তো আমরা বলেছি কি নিস্পন্দ অবস্থা। তাহলে আমরা নিশ্চয়ই শিখে নিতে পারছি যে হুইটস্টোন ব্রিজ বর্তনীতে নিস্পন্দ অবস্থায় গ্যালভানোমিটারের প্রবাহ কত হয় না 0 অ্যাম্পিয়ার। মিটার ব্রিজের সাহায্যে অজ্ঞাত রোধ নির্ণয়ে সর্বনিম্ন ত্রুটি কখন হবে? হ্যাঁ, এটা একটা গুরুত্বপূর্ণ কথা যেটা আমি তোদেরকে তখন পরে থেকে আমার বলতে মাথা থেকে বেরিয়ে গেছে। সেটা আসলে দেখ, যদি আমাদের নাল পয়েন্টটা মাঝামাঝি জায়গায় কোথাও হয়, মানে 50 সেন্টিমিটার বা তোর হচ্ছে কি তোর 49.8 সেন্টিমিটার এরকম জায়গায় যদি পাই, তখন আমাদের কিন্তু এররের চান্সটা কমে যায়। তাহলে আমাদের যদি সেই নাল পয়েন্টটা 50 সেন্টিমিটারের কাছাকাছি হয়, নিশ্চয়ই আমরা বুঝবো কি সেখানেতে এররটা কম আসছে। গেল পরের কথা, কি বলছে দেখ, মিটার ব্রিজের প্রান্তিক ত্রুটির ফলে তারটির কার্যকর দৈর্ঘ্য। প্রান্তিক ত্রুটির ফলে দেখলাম কি লেফটে ছিল L1, এল তারকে লিখলাম কত এল প্লাস ডেল্টা, রাইটে ছিল কত 100 মাইনাস এল, তাকে আমরা কত লিখলাম 100 মাইনাস এল প্লাস ডেল্টা। তাহলে কি হচ্ছে দৈর্ঘ্য বৃদ্ধি পাচ্ছে। পরের কথা আসছে কি দেখ, কত মানের রোধ নির্ণয়ের জন্য হুইটস্টোন ব্রিজ বর্তনী ব্যবহার করা হয়। আমরা সবাই শিখেছি, বেসিক কথাটাও শিখেছি, নর্মাল রেজিস্ট্যান্স অর্থাৎ সেখানেতে রেজিস্ট্যান্সের ভ্যালু হতে হবে কতখানি 1 ওহম থেকে 1000 ওহমের মধ্যবর্তী জায়গায়। ওকে, তাহলে এই ছিল কি তোদের এই চ্যাপ্টারের গল্পগুলো। তাহলে এই গল্পগুলোকে তোরা প্রত্যেকে দেখে নিস, দেখে নিলে তোদের এখান থেকে কাজটা সঠিকভাবে সম্পূর্ণ হয়ে যাবে। এরপরেতে আমরা চলে যাব কোনটাকে না এর পরের চ্যাপ্টারেতে, যেটা তোরা আমাদের সাথে আমাদের পরের ক্লাসেতে ফলো কর। ততক্ষণ অবধি তোরা এই জিনিসটাকে একটু ভালো করে কর, তোদের বন্ধুদের সাথে এটাকে শেয়ার করিস, লাইক করিস, এবং তোরা মিটার ব্রিজটা শিখলে সেটা আমাকে হাত দিয়ে বলিস যে আমরা শিখে নিয়েছি। ওকে, চল বাই বাই ফর দ্য টাইম বিং।